নির্বাচনের আগে গুরুত্ব বাড়ল তারেকের। রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে জামায়াত। 1 দশক পর চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। ঢাকায় অবৈধ আইফোন কারখানা, 2 চীনা নাগরিক সহ গ্রেপ্তার 3। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রভাব বাড়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশি রাষ্ট্রদূত থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সবই তাকে জাতীয় রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটেছে 30 ডিসেম্বর। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশ। সেই শোকের মধ্যেই ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জয়শঙ্কর তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো সমবেদনার চিঠি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়শঙ্কর লেখেন, বেগম খালেদা জিয়ার দর্শন মূল্যবোধ আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে দিক নির্দেশনা দেবে। এই বক্তব্যকে বিএনপির সঙ্গে ভারতের দীর্ঘদিনের দূরত্ব কমার ইঙ্গিত হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। অতীতে জামায়াতের সঙ্গে জোট, পাকিস্তান ঘনিষ্ঠ অবস্থান ও ভারত বিরোধী অভিযোগে নয়াদিল্লির সঙ্গে বিএনপির সম্পর্ক ছিল টানাপোড়েনের। তবে রাজনৈতিক বাস্তবতা বদলেছে। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, আওয়ামী লীগের নির্বাচনের বাইরে থাকা, সব মিলিয়ে বিএনপি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই বৈঠক আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ভারতের জন্য তারেক রহমান এখন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বিকল্প। যদিও শেখ হাসিনা প্রত্যার্পণ সহ কয়েকটি ইস্যুতে ভবিষ্যতেও চাপ রয়েছে। বিএনপি বলছে তারা ভারত বাংলাদেশ সম্পর্ককে ব্যক্তি নির্ভর নয়, জনগণ কেন্দ্রিক করতে চান। সৌজন্য সাক্ষাৎ নাকি কৌশলগত পরিবর্তনের সূচনা, তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ফল ও ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের ওপর। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। 2025 সালের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে জামায়াত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ, জোট ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং ছাত্র মহিলা শাখার ধারাবাহিক তৎপরতা সব মিলিয়ে দলটি এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2025 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে চাপে থাকা জামায়াতে ইসলামী এই বছরে দেখিয়েছে সাংগঠনিক শক্তির এক নতুন রূপ। নির্বাচন সামনে রেখে দলটির তৎপরতা রাজনীতিতে সৃষ্টি করেছে নতুন মেরুকরণ। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ঐতিহাসিক মহাসমাবেশ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই সমাবেশ ছিল দলটির রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক। তবে আবেগঘন মুহূর্ত আসে যখন জামায়াতের আমির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা নেতাকর্মীদের মধ্যে আবেগে ঐক্য সৃষ্টি করে, যা দলটির জনভিত্তিকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন সামনে রেখে এবার জামায়াতের একক শক্তির বদলে জোট রাজনীতিতে জোর দেয়। ইসলামী দলগুলোকে একত্র করে শক্তিশালী নির্বাচনী জোট গঠনে তারা প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে। সবচেয়ে বড় চমক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে দূরত্ব ঘোচানো, পাশাপাশি এলডিপি যোগ দেওয়ায় জোটের শক্তি ও গ্রহণযোগ্যতা বেড়েছে। একই সঙ্গে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থেকে সরে এসে জামায়াত নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠার পথে হাঁটছে। দলটির বিশ্বাস, নিজস্ব জোটেই তারা জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য। আন্তর্জাতিক অঙ্গনে বদলেছে জামায়াতের অবস্থান। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত সংলাপে দলটি নিজেকে মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী দলগুলোকে একত্র করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র সংসদ নির্বাচনের ইসলামী ছাত্র শিবিরের সাফল্য এবং মহিলা জামায়াতের নীরব কিন্তু ধারাবাহিক তৎপরতা দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ভোট ব্যাংককে শক্তিশালী করছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা ও দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে জামায়াত জনসম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে
আরও বিস্তৃত গ্রহণযোগ্যতা পেতে হলে জামায়াতকে সংযমী রাজনৈতিক ভাষা বজায় রাখতে হবে। 2025 সালে জামায়াতে ইসলামীর এই উত্থান নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তার উত্তর মিলবে ব্যালট বাক্সেই। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকস নির্বাচন। ভোট গণনা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ফল ঘোষণার পর বিজয় উচ্ছ্বাসের পাশাপাশি শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় ক্যাম্পাসে। বিস্তারিত সহকর্মী ওবায়দুল হকের প্রতিবেদনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকস নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। ভোট গণনা শেষে দেখা যায় ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল 21টি পদের মধ্যে 15টিতে জয় পেয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন 5,664 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ.কে.এম. রাকিব পেয়েছেন 4,688 ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফের জয় ব্যবধান আরও বড়। তিনি পেয়েছেন 5,470 ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন 2,203 ভোট। এজিএস পদেও জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। ভিপি, জিএস ও এজিএস ছাড়াও মুক্তিযুদ্ধ ও গবেষণা, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, আইন ও মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। অন্যদিকে সাহিত্য সংস্কৃতি, পরিবহন ও পাঠাগার সম্পাদক সহ 5টি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। 1টি সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মধ্যরাতে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হলে বিজয় উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। একই সঙ্গে শরীফ ওসমান তার বিচার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। স্লোগানে নেতৃত্ব দেন জাবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও নবনির্বাচিত সদস্য শান্তা আক্তার। আবেগঘন সেই মুহূর্তে অনেক শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে উঠেছিল একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে সেখানে অবৈধভাবে আইফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। সম্প্রতি রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 বছর ধরে চলা এই প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানে 163টি বিভিন্ন মডেলের আইফোন এবং আইফোনের পার্টস ও মোবাইল তৈরির বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। দীর্ঘ 1 দশক অপেক্ষার অবসান 29 জানুয়ারি থেকে সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীরা আর মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাব ব্যবহার করবেন না, সরাসরি ফ্লাইটের মাধ্যমে যাতায়াত সহজ করবেন। সময় ও ব্যয় কমবে। এই 2 দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 29 জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর মাধ্যমে 1 দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম। এতে বলা হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মূলত দুবাই বা দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে ভ্রমণ করছেন। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয় কমবে।
বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে 2012 সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত 8টায়, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত 11টায়। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত 12টায়, ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর 4:20। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হলো ভয়াবহ সত্য। ভেজাল মদের গোপন কারখানা এবং ঢাকার ওয়ারিতে আধুনিক কুশ ল্যাব। দুটি অভিযানেই ধরা পড়ল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ মাদক চক্র। ডিএনসির গোয়েন্দা তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক, সরঞ্জাম ও রাসায়নিক। বসুন্ধরা ওয়ারি অভিযান প্রমাণ করল রাজধানীতে মাদক চক্র কতটা সংগঠিত। তবে ডিএনসির তৎপরতা 3 জন গ্রেপ্তার। উদ্ধারকৃত আলামত আইনি প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা ও মাদক বিরোধী কার্যক্রমে সতর্কতা অব্যাহত থাকবে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজবাড়ীর সরকারি হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা। অর্ধশতাধিক রোগী চরম দুর্ভোগে। কুকুর, বিড়াল ও ইঁদুরের কামড়ে আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছেন খালি হাতে। বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। রাজবাড়ীর 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেই জলাতঙ্ক বা র্যাবিস প্রতিষেধক টিকা। ফলে জেলার 5টি উপজেলা থেকে আসা কুকুর, বিড়াল, ইঁদুর সহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন রাজবাড়ী সদর হাসপাতাল থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা নিতেন প্রায় 200 থেকে 250 জন রোগী। তবে গত 13 ডিসেম্বর থেকে টিকার সরবরাহ বন্ধ থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না আক্রান্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে। নাম জাকির হোসেন, আমি রাজবাড়ী শহরে থাকি, বড়পুলে। দীর্ঘদিন যাবৎ আমি ভ্যাকসিনের আমার আগে ভ্যাকসিন দেওয়ার ছিল 1 তারিখে। দীর্ঘদিন যাবৎ আমি হাসপাতাল সদর হাসপাতালে ঘুরছি, কোথাও ভ্যাকসিন পাই না, এবং বাইরে যত ফার্মেসি ছিল প্রত্যেকটা জায়গায় আমি ঘুরছি, কোথাও ভ্যাকসিন। এদিকে স্থানীয় ওষুধ বিক্রেতারা জানান, নিয়মিত অর্ডার দিচ্ছি, কিন্তু কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছে না। ফলে অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। কুকুর পেলে কেমন আছে ভ্যাকসিন দেয়, ভ্যাকসিনটা এখন বর্তমান সাপ্লাই নাই, কোম্পানি সাপ্লাই দিতে পারতেছে না, যেই কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার SM মাসুদ বলেন, একাধিকবার বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিঠি দেওয়া হলেও এখনো টিকা সরবরাহ পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা সরবরাহ নিশ্চিত না হলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। র্যাবিস ভ্যাকসিনের ব্যাপারে আমরা বেশ কিছুদিন যাবত আমরা সংকটে ভুগতেছি। আমরা ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক মহোদয় সদর হাসপাতাল থেকে উনিও চাহিদা পাঠাচ্ছেন। ডিসেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে, কিন্তু ইদানিং র্যাবিসে বা বিড়ালের আচরে অনেক রোগী আসতেছেন, কিন্তু আমরা দিতে পারতেছি না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় তেল বিক্রি এবং সেই অর্থের ব্যবহার সবকিছু এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে কতটা প্রভাব ফেলবে, তেলের অর্থ কোথায় ব্যবহার হবে এবং এটি কিভাবে আন্তর্জাতিক বাজারে প্রতিক্রিয়া তৈরি করবে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও সেই অর্থের ব্যবহার সবকিছু অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটির উপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও জোরদার হচ্ছে।
মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার। প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ বলছে এই প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে। এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষি পণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়ন উপকরণ। ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় প্রায় $200 কোটি মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে ভেনেজুয়েলা। এর ফলে দেশটির তেল রপ্তানি চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে এবং বড় ধরনের উৎপাদন হ্রাস এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। এবারে বিনোদন। শীতের হিমেল বাতাসে রূপালী বইয়ের সাজে ঝলমল করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার মোহনীয় উপস্থিতি নেটিজেনদের মন কাড়ছে। সিনেমার কাজের পাশাপাশি নতুন লুকের এই ছবিতে কি নতুন বছরের জন্য আরেকটি আলোচনার জন্ম দেবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিমেল বাতাসের শীতে রূপালী বইয়ের সাজে আবির্ভূত হয়েছেন ঢাকাই সিনেমা জগতের খ্যাতনামা চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকা শুভ্র সাজে মোহিত হয়েছেন নেটিজেনরা। সোমবার বিকেলে অপু নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন 7টি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি মসৃণ শুভ্র সাদা পোশাকের সঙ্গে রূপালী জারদৌসি কাজের লেহেঙ্গা পরিহিত। এর উপর ছিল ফ্লোর টাচ গাউন পুটি। পুরো পোশাকের সাথে দেয়া ছিল কারুকার্যে পরিপূর্ণ ওড়না। কানের দুল ও গলায় ভারী গয়না পরে আছেন। মাথায় আছে ছোট্ট আকারের টিকলি এবং হাতে রয়েছে ম্যাচিং আংটি। গয়নাতে রয়েছে পান্নার চিহ্ন। এই নতুন ছবি চিত্রায়নে অভিনেত্রী এভাবেই ধরা পড়লেন। বিশেষ করে নতুন বছর শুরু করার পর ফটোশুটের পাশাপাশি তিনি সিনেমার কাজেও মনোযোগ দিতে শুরু করেছেন। বর্তমানে তিনি 2টি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অপু বিশ্বাসের অভিনীত নতুন সিনেমা সিক্রেট এবং দুর্বার, নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত এবং SK প্রোডাকশন প্রযোজিত সিক্রেট সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ ও নবাগত নায়ক পীযূষ সেনের বিপরীতে অপুকে দেখা যাবে। অন্যদিকে কামরুল হাসান ফুয়াদের পরিচালিত দুর্বার সিনেমায় সজলের বিপরীতে অভিনয় করবেন অপু। তিনি 2টি সিনেমা নিয়েই আশাবাদী। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। মুক্তির আগে আলোচনায় কমেডি ঘরানার নতুন সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। বিশেষ করে গান শোনো গো দক্ষিণ হাওয়ার রোমান্টিক ভিজুয়ালে দর্শকদের মন কেড়েছে। অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রথমবারের মতো ক্যামেরার সামনে উষ্ণ উপস্থিতি কি দর্শকদের পর্দার সঙ্গে আরো কাছে নিয়ে যাবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী 9 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কমেডি ঘরানার ছবি নারী চরিত্র বেজায় জটিল। সিনেমাটিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। মুক্তির আগে আলোচনায় এসেছে ছবিটির গান শোনো গো দক্ষিণ হাওয়া। সম্প্রতি প্রকাশিত গানটির ভিজুয়ালে অঙ্কুশ ঐন্দ্রিলার রোমান্টিক উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে এই তারকা জুটিকে। ক্যামেরার সামনে প্রথমবার ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্য ধরা পড়েছেন তারা, যা পর্দায় স্পষ্ট উষ্ণতা ছড়িয়েছে। গানে অঙ্কুশকে লাল শার্টে এবং ঐন্দ্রিলাকে লাল ও অলিভ গ্রিন গাউনে দেখা গেছে। বিদেশের মনোরম সমুদ্র সৈকতের পটভূমিতে রোমান্সে ভরপুর দৃশ্যায়ন গানটিকে করেছে আরও আকর্ষণীয়। উল্লেখ্য, শোনো গো দক্ষিণ হাওয়া মূলত কিংবদন্তি সঙ্গীত শিল্পী SD বর্মনের গাওয়া বহু পুরনো গান। পরে কোক স্টুডিও বাংলায় নতুন আয়োজনেও গানটি জনপ্রিয়তা পায়। নতুন সিনেমার আবহে গানটি আবারও আলোচনায় এসেছে। সুমিত গোরাদিয়া ও সাহিল গোরাদিয়া যৌথভাবে পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সোহাগ সেন, সুহিনী সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য, ইপ্সিতা মুখোপাধ্যায় ও নবনীতা মালাকার। সিনেমাটির প্রযোজনাতেও রয়েছেন অঙ্কুশ হাজরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দর্শক, সোনালী নিউজের আজকের সংবাদ আয়োজন এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।